হ্যালো স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আগের ক্লাসে আমি ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি, তো আজকে আমরা আলোচনা করব বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে। দেখো, দ্বিপদ নামকরণ মানে কিন্তু সায়েন্টিফিক নেমিং। তো সায়েন্টিফিক নেমিং এর কেন প্রয়োজন হলো? প্রধানত সায়েন্টিফিক নেমিং এর এই কারণের জন্যই প্রয়োজন হলো, কোনো একটা পার্টিকুলার প্রজাতি বা কোনো একটা পার্টিকুলার স্পিসিস বিভিন্ন অঞ্চলে কিন্তু তার নাম বিভিন্ন রকম হয়। তো কোনো একটা পার্টিকুলার স্পিসিসের এই যে ডিফারেন্ট জায়গাতে তার নাম ডিফারেন্ট রকমের হয়, তো একেই আমরা বলবো ভার্নাকুলার নেম। যেমন আমরা মানুষ যদি ধরি, তো বাংলাতে আমরা মানুষ বলছি, আবার ইংরাজিতে তাকে আমরা বলছি হিউম্যান। সুতরাং মানুষের কিন্তু এই যে বিভিন্ন রকমের নাম বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রিজিয়ান্সে, বিভিন্ন কান্ট্রিতে, তো একেই আমরা বলবো ভার্নাকুলার নেমিং। সুতরাং পৃথিবীর সমস্ত জায়গাতে একই নামে কোনো একটা পার্টিকুলার প্রজাতিকে চেনা দরকার। একটা প্রজাতির কথা আমরা যদি কোনো একটা পার্টিকুলার কান্ট্রিতে যদি আমরা ধরি বা কোনো একটা পার্টিকুলার রিজিয়নে যদি সেই নামে ডাকা হয়, আবার অন্য নামে অন্য অঞ্চলের লোক কিন্তু সেই নামে চিনতে পারবে না, এবং সেই কারণের জন্যই প্রত্যেকটা প্রজাতিকে একটা ইউনিভার্সাল নাম দিতে হবে, যে নাম কোনো একটা পার্টিকুলার প্রজাতির একটাই হবে এবং সমস্ত পৃথিবীতে সেই নাম অনুযায়ী ওই প্রজাতিকে আমরা চিনতে পারবো। তো একেই আমরা বলবো সায়েন্টিফিক নাম। অর্থাৎ একটা প্রজাতির বিজ্ঞানসম্মত নাম বলতে আমরা এটাই বুঝি যে সেই নাম হবে একদম ইউনিক এবং হোল ওয়ার্ল্ডের সমস্ত মানুষ কোনো পার্টিকুলার প্রজাতিকে সেই নামেই চিনবে। তো এই যে বাইনোমিয়াল নমেনক্লেচার এই পদ্ধতি, তো একে অনেকে সায়েন্টিফিক নেমিংও প্রধানত একে বলেন। সুতরাং সায়েন্টিফিক নেমিং বা বাইনোমিয়াল নমেনক্লেচার এই দুটো কিন্তু একই বিষয়। অর্থাৎ বিভিন্ন প্রজাতির এই ভার্নাকুলার নেম থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন প্রজাতিকে একটি স্পেসিফিক নামে তাদেরকে আইডেন্টিফাই করার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো বাইনোমিয়াল নমেনক্লেচার। কিভাবে কোনো একটা পার্টিকুলার প্রজাতির বিজ্ঞানসম্মত নাম দেয়া হবে, তো সেই সম্পর্কে তার নিয়মের কথা প্রথম বলেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1753 সালে। তার স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থে প্রথম তিনি বাইনোমিয়াল নমেনক্লেচারের কথা উল্লেখ করেন, এবং 1758 সালে এই স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থের 10ম সংস্করণে তিনি বাইনোমিয়াল নমেনক্লেচারের রুলস গুলোর কথা বললেন। তাহলে এক্ষেত্রে দেখো, আমি দুটো প্রজাতির কথা বলছি। দেখো, যেটা বলছিলাম যে তোমাদের কমন নেম বা ভার্নাকুলার নেম, যেমন এই যে মানুষ আছে, তো মানুষের কমন নেম ইংরাজিতে তাকে আমরা হিউম্যান বলবো, কিন্তু বাংলাতে আমরা তাকে মানুষ বলি। কিন্তু এই মানুষের বিজ্ঞানসম্মত নাম কিন্তু হোমোসেপিয়েন্স। তাহলে ইচ অর্গানিজম হ্যাজ এ নেম কনসিস্টিং অফ দ্য টু ওয়ার্ডস। এক্ষেত্রে বাইনোমিয়াল কেন আমরা বলছি? কারণ সায়েন্টিফিক নেমে বা বিজ্ঞানসম্মত নামে কোনো একটা পার্টিকুলার প্রজাতি, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একটা প্রজাতি, তো এই মানুষ প্রজাতির কিন্তু একটাই সায়েন্টিফিক নাম থাকবে, এবং সেই নামে কিন্তু দুটো এক্ষেত্রে ওয়ার্ড থাকবে, টু ওয়ার্ডস দিয়ে তৈরি হবে, এবং এই মানুষ কিন্তু এই হোমোসেপিয়েন্স নামেই সমস্ত পৃথিবীতে পরিচিত হবে। আরো একটা প্রজাতি দেখো, এক্ষেত্রে বার্ন আউল, আমরা দেখতে পাচ্ছি যে বার্ন আউল আছে, এবং বার্ন আউল তো এটা কিন্তু কমন নেম। তাহলে তার সায়েন্টিফিক নেম হচ্ছে টাইটো অ্যালবা। এই নাম কিন্তু সমস্ত রিজিয়ান্সে কিন্তু বা পৃথিবীর সমস্ত জায়গাতে টাইটো অ্যালবা বলতে আমরা বার্ন আউলকেই বুঝবো। তাহলে বার্ন আউলের নেম বিভিন্ন রিজিয়ানে সেটা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে টাইটো অ্যালবা, এটা কিন্তু ইউনিভার্সালি এই সিঙ্গেল নেমই হবে। অর্থাৎ বার্ন আউলের একটাই নাম, তো সেটাই হচ্ছে টাইটো অ্যালবা, এবং এটাই হচ্ছে সায়েন্টিফিক নাম। এছাড়া আরো একটা এক্সাম্পল দেখো, যে বাংলাতে আমরা যেটাকে বাঘ বলি, ইংরাজিতে তাকে আমরা টাইগার বলবো। না হচ্ছে যে এই যে টাইগার আছে, এর একটাই সায়েন্টিফিক নেম দিতে হবে, এবং সেই সায়েন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। তো এই প্যান্থেরা টাইগ্রিস যদি আমরা বলি, তাহলে যে রিজিয়ান্সেরই মানুষ থাকুক না কেন, সমস্ত মানুষ বুঝে যাবে যে সেটা হলো টাইগার। সুতরাং কমন নেম হচ্ছে টাইগার, কিন্তু তার সায়েন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তো আমরা প্রত্যেকেই জানি যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আম গাছের বিজ্ঞানসম্মত নাম। তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এক্ষেত্রে দেখো এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, দুটো পদ আমরা এক্ষেত্রে ইউজ করছি। তাহলে সায়েন্টিফিক নামকরণে সবসময় আমরা দুটো পদ আমরা ইউজ করব। তো প্রথম যে পদ হবে, তো সেটাই হচ্ছে জেনাস, এবং সেকেন্ড যে পদ বা ওয়ার্ড যেটা হবে, তো তাকেই আমরা বলবো স্পিসিস নেম, বা একে বলা হয় স্পেসিফিক এপিথেট। তাহলে যে কোনো সায়েন্টিফিক নামকরণে প্রধানত দুটো ওয়ার্ড ইউজ করা হয়, একটা জেনাস এবং আরো একটা হলো স্পিসিস। এবং কোনো বিজ্ঞানসম্মত নাম যখন আমরা হাতে লিখবো, তখন এই জেনাস নেম কিন্তু সবসময় বড় হাতের হবে, এবং স্পিসিস নেমের শুরু হবে কিন্তু সবসময় ছোট হাতের। অর্থাৎ জেনাস নেমের স্টার্টিং হবে বড় হাতের অক্ষর দিয়ে। দেখো, এম হচ্ছে বড় হাতের ক্যাপিটাল লেটার,
আর স্পিসিসের নাম কিন্তু ছোট হাতের বা স্পিসিস এপিথেট, তার নাম শুরু হচ্ছে কোথা দিয়ে? স্মল লেটার দিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যখন সায়েন্টিফিক নামকরণ যদি আমরা হাতে লিখি, তো এই লেখাকে কিন্তু আমরা আন্ডারলাইন করব, সেপারেটলি আন্ডারলাইন করব। অর্থাৎ এই যে জেনাস নেম আছে, জেনাস নেমকে সেপারেটলি আন্ডারলাইন করব, এবং স্পিসিস নেম আছে তাকে সেপারেটলি আন্ডারলাইন করব। এবং জেনাস নামের তাহলে শুরু কি হচ্ছে? স্টার্টিং হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, সো ক্যাপস লেটার দিয়ে এটা স্টার্টিং হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্রজাতি নাম তাহলে কি হচ্ছে? এক্ষেত্রে স্মল লেটার দিয়ে এটাকে শুরু করতে হবে। সুতরাং এর শুরু কিন্তু কি দিয়ে হবে? এর শুরু কিন্তু স্মল লেটার দিয়ে হবে। এবং এই জিনাস এবং স্পিসিস নেমকে কিন্তু সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। এইগুলো প্রধানত কোনো বিজ্ঞানসম্মত নামের একদম সাধারণ রুলস। এছাড়া আমরা বিভিন্ন রকমের রুলস নিয়ে আজকে আলোচনা করব। দেখো, উদ্ভিদের নামকরণ এবং প্রাণীদের নামকরণে কিন্তু বিভিন্ন রকমের নিয়ম এক্ষেত্রে ইউজ করা হয়, বিভিন্ন রুলস বা বিভিন্ন বিষয় এক্ষেত্রে ফলো করা হয়। এই নিয়মগুলো কিন্তু কোনো পার্টিকুলার প্রজাতি বা ধরো যাক তুমি কোনো প্ল্যান্টস আবিষ্কার করেছো এবং তার নাম দিতে চলেছো, তো নাম কিন্তু তোমাকে নিজের মতো করে তুমি দিলে হবে না। তো তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তোমাকে ফলো করতে হবে। তো সেই রুলসটাকে তোমাকে জানতে হবে। তাহলে তুমি কোথা থেকে জানবে? তুমি জানবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার থেকে তুমি জানতে পারবে। দেখো, এই যে প্রথম যে ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস, এই যে অধিবেশন হয়েছিল 1867 সালে, এবং এই সময়ে কোনো উদ্ভিদের নাম দেওয়ার জন্য, অর্থাৎ কোনো উদ্ভিদ প্রজাতির নাম দেওয়ার জন্য কিছু নিয়ম কানুন প্রবর্তন করা হয়। এবং সেই প্রথম অধিবেশনে যে নিয়মগুলো যেগুলো আলোচনা করা হয়েছিল, তো তাকেই আমরা বলবো প্যারিস কোড, বা একেই বলা হয় ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এবং পরবর্তীকালে 2005 সালে এই আইসিবিএন চেঞ্জ হয়, এবং অস্ট্রিয়ার ভিয়েনাতে যে 17th ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস যে অনুষ্ঠিত হয়, এই অধিবেশনে এই আইসিবিএন এর কিন্তু অনেক পরিমার্জন করা হয়। সুতরাং আইসিবিএন বা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার হলো সেই সমস্ত রুলস যে নিয়মগুলোর উপর ভিত্তি করে আমরা কোনো উদ্ভিদ প্রজাতির সায়েন্টিফিক নাম দেব বা তার বিজ্ঞানসম্মত নাম দেব। তো এই যে রুলস গুলো, তো একেই আমরা বলবো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এই নিয়মের উপর ভিত্তি করে আমরা কোনো উদ্ভিদ প্রজাতির নামকরণ করব। আবার দেখো, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার, অর্থাৎ প্রাণীদের নামকরণের জন্য যে কোড যেটা ইউজ করা হয়, যে রুলস যেটা ইউজ করা হয়, তো তাকেই আমরা বলবো আইসিজেডএন। তো আইসিজেডএন কবে পাবলিশড হয়েছিল? জেডএন এই রুলস কবে পাবলিশড হয়? 15 ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুলজি, যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল 1958 সালে, তো এই সময়ে আইসিজেডএন বা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার পাবলিশড হয়। অর্থাৎ কোনো প্রাণীর নাম দেওয়ার জন্য যে সমস্ত নিয়ম, সেগুলো পাবলিশড হয় 1958 সালে। তাহলে আইসিবিএন কাকে বলে, আইসিজেডএন কাকে বলে, তো সেই বিষয় আমাদের মোটামুটি ভাবে আমরা বুঝতে পারলাম। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম, যে সায়েন্টিফিক নাম মানে কোনো একটা প্রজাতিতে প্রধানত দুটো পদ আমরা ইউজ করব, এবং একটা জেনাস এবং আরেকটা স্পেসিফিক এপিথেট। তো এই যে দুটো পদ যুক্ত যে নাম কোনো প্রজাতির, তো তাকেই আমরা বলবো বিজ্ঞানসম্মত নাম। নমেনক্লেচারে যেটা হবে, সবসময় কিন্তু দুটো ওয়ার্ড ইউজ করা হবে। তাহলে টু ওয়ার্ড নর্মাল রুল কি? তাহলে দুটো ওয়ার্ড এক্ষেত্রে ইউজ করা হবে, একটা জেনাস এবং আর একটা হলো স্পিসিস। সুতরাং জেনাস অ্যান্ড স্পেসিফিক এপিথেট, জেনাস এবং স্পেসিফিক এপিথেট এক্ষেত্রে ইউজ করা হবে। অর্থাৎ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা হয়। তো প্রথম ওয়ার্ডকে আমরা বলবো জেনাস, এবং সেকেন্ড যে ওয়ার্ড, তো তাকেই আমরা বলবো স্পেসিফিক এপিথেট। এবং সায়েন্টিফিক নামকরণ কিন্তু সবসময় ল্যাটিন ভাষায় করতে হবে, কারণ ল্যাটিন একটা ডেড ল্যাঙ্গুয়েজ। তাহলে বিজ্ঞানসম্মত নামকরণ সবসময় আমরা ল্যাটিন ভাষাতেই করব। এবং জেনাস নেমের যে স্টার্টিং, দেখো জেনাস নেমের যে স্টার্টিং, এটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে, এবং স্পিসিস নেমের যে স্টার্টিং, তো সেটা কিন্তু সবসময় স্মল লেটারে হবে। তাহলে জেনাস নামের স্টার্টিং কিন্তু ক্যাপিটাল লেটার, অ্যান্ড স্পিসিস নেম, যদি স্পিসিস নেম হয়, তাহলে স্পিসিস নেমের যে স্টার্ট হবে, তো সেটা কিন্তু স্মল লেটারে হবে, স্মল লেটারে। আর যদি কোনো একটা পার্টিকুলার প্রজাতির নাম, তাহলে দেখো এই নামকে যদি আমরা পাবলিশড করি, তাহলে যদি আমরা এটাকে পাবলিশড করি, তাহলে সেই হরফ কি হবে? অবশ্যই তাকে ইটালিক্সে তাকে লিখতে হবে। বিষয়টা কিরকম হবে? যদি আমরা কোনো বিজ্ঞানসম্মত নাম যদি পাবলিশড করি, যেমন এই যে বার্নাউলের যে বিজ্ঞানসম্মত নাম দেখছো, তো এটা কিন্তু ইটালিক্সে লেখা আছে, ঠিক আছে, একটু মানে বেঁকিয়ে তাকে লেখা হয়, অথবা হোমোসেপিয়েন্স ইটালিক্সে তাকে লিখতে হবে। সুতরাং বিজ্ঞানসম্মত নামকে যদি পাবলিশড করা হয়, তাহলে তাকে এরকম ভাবে লেখা হয়, কোনো প্রিন্ট মিডিয়াতে যদি পাবলিশড করা হয়। আর যদি আমরা হাতে লিখি, তাহলে কিন্তু সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। তো এগুলো প্রধানত সায়েন্টিফিক নামকরণের নিয়ম।
এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মত নামকরণে আরো একটা কাজ করা হয়, যে সায়েন্টিস্ট ওই নাম দিচ্ছেন তো সেই সায়েন্টিস্টের নাম কিন্তু একদম শেষে কিন্তু লিখতে হয়। যদি না লেখা হয় তাহলে সেই নাম ধরে নেওয়া হয় যে সেই নাম কিন্তু গ্রহণযোগ্য নয়। যেমন দেখতে পাচ্ছ যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমরা দেখছি, তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা শেষে আমরা কি দেখছি যে এই যে এল লেখা আছে, অর্থাৎ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা স্পিসিস নেমের পরে কিন্তু কোনো কমা, ফুল স্টপ ইত্যাদি থাকবে না, জাস্ট এক্ষেত্রে এল দিয়ে শুরু হয়েছে, তার মানে এই নাম দিয়েছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে অবশ্যই অথরের নাম কিন্তু শেষে থাকতে হবে। সুতরাং এন্ডে আমরা কাকে রাখবো? অথরের নাম রাখবো। এবং ভালো হয় যদি আমরা এক্ষেত্রে সাল যদি আমরা দিয়ে দিই, অর্থাৎ কোন সালে ওই নাম পাবলিশড হয়েছে, সুতরাং ইয়ার বা ডেট যদি আমরা দিয়ে দিই তাহলে সেটাও কিন্তু খুব ভালো হবে, রাইট? তাহলে যেটা তোমাদের বলছিলাম যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এই সায়েন্টিফিক নেম যদি আমরা লিখে দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা জেনাস নেম বড় হাতের, এবং দেখো স্পিসিস নেম কি হচ্ছে, স্পিসিস নেম এক্ষেত্রে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে, বড় হাতের বলতে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে, আর স্পিসিস নেম ছোট হাতের অক্ষর দিয়ে, এবং দুটো ওয়ার্ডকেই কিন্তু আমরা সেপারেটলি আন্ডারলাইন করছি, এবং এটা নামটা দিয়েছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সায়েন্টিফিক নাম। যদি আমরা সায়েন্টিস্টের নাম যদি আমরা না দিই তাহলে কিন্তু সেই বিজ্ঞানসম্মত নাম কিন্তু ইনভ্যালিড হবে। এরপরে যে ঘটনা সেটা হচ্ছে ল অফ প্রায়োরিটি। দেখো সায়েন্টিফিক নামকরণ কিন্তু কিছু রুলসের উপর ভিত্তি করে করা হয়। বিজ্ঞানীরা তো বিভিন্ন সময়ে নাম দিয়েছেন, কিন্তু কোন সময় যে সমস্ত নামগুলো এই রুলস ফলো করবে তো সেই সমস্ত নামগুলোই কিন্তু গ্রহণযোগ্য হবে, এটাই মেন ব্যাপার। তাহলে ল অফ প্রায়োরিটি আমরা কাকে বলবো? দেখো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1753 সালের 1 মেতে স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থ প্রকাশ করেন। তো স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থে তিনি উদ্ভিদের নামকরণ কোন রুলসের উপর ভিত্তি করে হবে তো সেটা তিনি বলেছিলেন, এবং কোনো উদ্ভিদের নাম সবসময় কিন্তু এই রুলসের উপর ভিত্তি করেই করতে হবে। এই রুলস যদি ফলো না হয় তাহলে সেই নাম কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বিষয়টা কেমন হলো? 1753 সালের পরে 1753 সালের 1 মে স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থের প্রকাশের আগে যত নাম ছিল সব কিন্তু ইনভ্যালিড। কেন যত নাম ছিল সব ইনভ্যালিড? কারণ এই সমস্ত নামগুলো কিন্তু প্রপার রুলস ফলো করেনি, সেই জন্য এই নামগুলো কিন্তু ইনভ্যালিড হবে। কিন্তু 1753 সালের পরে ধরা যাক, আমি ধরে নিচ্ছি যে 1754 সালে কোন একটা পার্টিকুলার প্রজাতি আছে, ধরে দেখো এক্স প্রজাতি আছে, এবং এক্স প্রজাতির নাম দেয়া হলো এ, রাইট? আবার দেখো অন্য একজন সায়েন্টিস্ট 1758 সালে এই এক্স যে স্পিসিস আছে তার নাম দিয়ে দিল বি। সুতরাং কোন নামটা অ্যাকসেপ্টেড হবে? যে নামটা অ্যাকসেপ্টেড হবে, আবার ধরে রাখো 1700 সালে এই প্রজাতির নাম ছিল ধরো এল, ওকে? তাহলে একই প্রজাতির আমরা তিনটে নাম দেখতে পাচ্ছি, একটা এল, একটা এ আর একটা বি, অর্থাৎ এক্স স্পিসিসের তিনটে নাম আছে। সুতরাং কোন নামটা অ্যাকসেপ্টেড হবে? যে নামটা প্রথম দেওয়া হয়েছে সেটা অ্যাকসেপ্টেড হবে। তাহলে কোন নাম প্রথম দেওয়া হয়েছে? 1700 সালে যে নাম প্রথম দেওয়া হয়েছে সেই নাম দেওয়া হয়েছে এল নাম দেওয়া হয়েছে, কিন্তু এই নামটা অ্যাকসেপ্টেড হবে না। কেন? কারণ এটা 1753 সালের আগে এই নাম দেওয়া হয়েছে, অর্থাৎ এই নাম কিন্তু পার্টিকুলার রুলস ফলো করেনি, সুতরাং এই নাম ইনভ্যালিড হবে। এরপরে দেখো 1754 সালে এক্স প্রজাতির নাম হচ্ছে এ, আবার 1758 সালে এক্স প্রজাতির নাম দিচ্ছেন বিজ্ঞানীরা বি। সুতরাং এক্ষেত্রে কোন নামটা অ্যাকসেপ্টেড হবে? এক্ষেত্রে যে নামটা অ্যাকসেপ্টেড হবে সেটা হলো এ নাম অ্যাকসেপ্টেড হবে, এবং বি নাম এক্ষেত্রে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো এই যে ঘটনা, তো একেই আমরা বলবো ল অফ প্রায়োরিটি। সিমিলার ঘটনা কিন্তু এনিম্যালের ক্ষেত্রেও দেখা যায়। দেখো এনিম্যালের ক্ষেত্রে 1700 এনিম্যালসের যে নামকরণের যে নিয়মাবলী তিনি পাবলিশ করেছিলেন সিস্টেমা নেচারি গ্রন্থে 1758 সালের 1 আগস্ট। তো সিস্টেমা নেচারি গ্রন্থের 10ম সংস্করণ বা 10th এডিশনে এর নিয়মাবলী তিনি পাবলিশ করেছিলেন। সুতরাং এই গ্রন্থ প্রকাশের আগে দেখো, তাহলে এর আগে যত নাম সব কিন্তু ইনভ্যালিড, এর আগে যত নাম সব কিন্তু ইনভ্যালিড হবে, এবং এর পরে অর্থাৎ 1758 সালের 1 আগস্টের পরে যে নামটা প্রথম দেওয়া হয়েছিল, সুতরাং ফার্স্ট গিভেন নেম উইল বি ভ্যালিড। তাহলে দেখো প্রথম যে নাম ফার্স্ট গিভেন নেম, তো এই নামকে কিন্তু অবশ্যই কিন্তু নামকরণের নিয়মাবলীকে কিন্তু ফলো করতে হবে, সুতরাং এই নামে কিন্তু ভ্যালিড হবে। তো এই ঘটনাকেই আমরা বলবো ল অফ প্রায়োরিটি, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এবং দেখো কোনো নামকরণ যখন কোনো সায়েন্টিস্ট যখন প্রথম পাবলিশ করেন তো তখন তাকে আমরা বলবো অথর সাইটেশন। তো যখন কোনো সায়েন্টিস্ট কোনো নাম কোনো স্পিসিসের যখন নাম দেন
তো প্রথম যিনি পাবলিশ করছেন তো একেই বলবো অথর সাইটেশন। এবং এই সময়ে অবশ্যই কিন্তু এই নাম কোনো ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ হতে হবে, কোনো ইন্টারন্যাশনাল কোনো জার্নালে কিন্তু তাকে প্রকাশ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে নামকরণের সমস্ত নিয়মাবলী তো ফলো করতেই হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যে টাইপ স্পেসিমেন এক্ষেত্রে উল্লেখ করতে হবে, অর্থাৎ ওই প্রজাতির কোনো স্পেসিমেনকে সেটা কিন্তু প্রোভাইড করতে হবে এবং সেটাকে মিউজিয়ামে রাখা হবে এবং মিউজিয়ামে রেখে পরবর্তীকালে তার জেনাস অথবা স্পিসিস আইডেন্টিফাই করা হয়। তাহলে অথর সাইটেশন মানে সেই পাবলিকেশন তখনই ভ্যালিড হবে যদি কোনো একটা স্পিসিসের নাম ইন্টারন্যাশনাল কোনো জার্নালে প্রকাশ পায় এবং তার সঙ্গে সঙ্গে টাইপ স্পেসিমেনের উল্লেখ থাকে এবং নামকরণের বিভিন্ন নিয়মাবলী যাতে সেখানে দেওয়া থাকে এবং ওই পার্টিকুলার প্রজাতির অবশ্যই কিন্তু ট্যাক্সোনমিক হায়ারার্কি কিন্তু মেনশন করতে হবে। সুতরাং ট্যাক্সোনমিক হায়ারার্কি এক্ষেত্রে মেনশন করতে হবে, তবেই সেই নাম কিন্তু গ্রহণযোগ্য হবে। এবং এই যে ঘটনা, তো একেই আমরা বলবো অথর সাইটেশন। আবার দেখো, সেম স্পিসিস এর যদি সেকেন্ড যে পাবলিশ যে নেম হবে তো তাকেই আমরা বলবো হোমোনিমি। বিষয়টা কিরকম হয় দেখো, এই যে একটাই প্রজাতি আছে, এক্স আছে, তাহলে এর দুটো নাম আছে, তাহলে এই যে বি নাম যেটা রিজেক্টেড হচ্ছে তো এই নামকেই আমরা বলবো হোমোনিমি। তাহলে একই প্রজাতির যখন দুটো নাম থাকবে তখন তাকে আমরা বলবো হোমোনিমি। এবং হোমোনিমির মধ্যে যে কোনো একটা নাম অ্যাকসেপ্টেড হবে, যে নামটা প্রথম দেয়া হয়েছে তো সেই নাম অ্যাকসেপ্টেড হবে। কিন্তু কখন প্রথম দেয়া হয়েছে, সময়টা কখন, 1753 সালের 1 মের পরে যে নাম প্রথম দেয়া হয়েছে সেই উদ্ভিদের নাম সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। আবার 1758 সালের 1 আগস্টের পরে সিস্টেমা নেচারি গ্রন্থের 10ম সংস্করণ প্রকাশের পরে যে নামগুলো প্রথম দেওয়া হয়েছে এনিমেলের ক্ষেত্রে সেই নামগুলো অ্যাকসেপ্টেড হবে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে কনসেপ্ট। আর একটা এক্সাম্পল দিই, দেখো 1753 সালে ক্লিওমি পেন্টাফাইলা এই নাম দিয়েছিলেন বিজ্ঞানী লিনিয়াস। আবার দেখো 1824 সালে একই প্রজাতির নাম দিচ্ছেন বিজ্ঞানী ডি ক্যান্ডল। তিনি তার জেনাস নামকে পরিবর্তন করে দিচ্ছেন, অর্থাৎ যে প্রজাতির নাম দিয়েছিলেন বিজ্ঞানী লিনিয়াস ক্লিওমি পেন্টাফাইলা, তো বিজ্ঞানী এপি ডি ক্যান্ডল এর নাম চেঞ্জ করে দিচ্ছেন, অর্থাৎ এর জেনাস নামটাকে চেঞ্জ করে দিচ্ছেন। তিনি দিচ্ছেন গাইনেনড্রপসিস পেন্টাফাইলা। তাহলে কার নাম চেঞ্জ করছেন? লিনিয়াসের নাম। যার নাম চেঞ্জ করছেন তো সেটাকে ব্র্যাকেটে রাখা হয় এবং ডি ক্যান্ডল। তাহলে দেখো এই জায়গাতে কোন নাম অ্যাকসেপ্টেড হবে, তাহলে এই জায়গাতে যেহেতু এটা প্রথম দেওয়া হয়েছিল সুতরাং এই নাম কিন্তু অ্যাকসেপ্টেড হবে। সুতরাং এই নাম জেনারেলি এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়, রাইট? এবং বাকি যে সমস্ত নামগুলো দেওয়া হয়েছিল এই নাম কিন্তু রিজেক্টেড হবে, অর্থাৎ ডি ক্যান্ডল যে নাম দিয়েছিলেন এই নাম কিন্তু রিজেক্টেড হবে। এবং এই জায়গাতে দেখো একটা ব্র্যাকেট একটা তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং এই ব্র্যাকেটের ইউটিলিটি কি এবার আমরা দেখব। দেখো, যখনই কোনো সায়েন্টিফিক নামকরণ বিজ্ঞানীরা দেন তো তখন অবশ্যই এই সায়েন্টিফিক নাম মানে নামের শেষে কিন্তু সেই অথরের নাম কিন্তু তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন ফুল অর অ্যাব্রিভিয়েটেড নেম অব দ্য অথর, যেমন পাইরাস ম্যালাস। এই যে পাইরাস ম্যালাস আছে আমি সেপারেটলি আন্ডারলাইন করছি, তো এই নাম কিন্তু ইনভ্যালিড হবে, এই নাম কিন্তু ইনভ্যালিড হবে। কিন্তু এই যে পাইরাস ম্যালাস এবং লিনিয়াস এল বলে লেখা আছে এই নাম কিন্তু ভ্যালিড হবে, কারণ এক্ষেত্রে অথরের নাম উল্লেখ করা হয়েছে। তাহলে স্পিসিস নামের পরে কোনো রকম কমা ফুল স্টপ ছাড়াই কিন্তু অথরের নাম উল্লেখ করতে হবে। যদি সময় যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয়। দেখো হোমোসেপিয়েন্সের নাম, দেখো হোমোসেপিয়েন্স অর্থাৎ হোমো এবং সেপিয়েন্স এর নাম দিয়েছিলেন বিজ্ঞানী লিনিয়াস, তারপর একটা ফুল স্টপ এবং শাল, ঠিক আছে? সুতরাং এই নাম কিন্তু ভ্যালিড হবে। তাহলে যদি নামের শেষে যদি অথরের যদি নাম না দেওয়া হয় তাহলে কিন্তু সেই নাম কিন্তু ভ্যালিড হবে না। এবং আরো একটা বিষয় দেখো, অথর নেম পুট ইন প্যারেন্থেসিস when the species is transferred from one genus to other. Author name put in parenthesis when species is transferred from one genus to other. তার মানে কি, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা দিচ্ছি, এই যে যেখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগেই দেখাচ্ছিলাম, হ্যাঁ এইটাকে একটু দেখে নাও। তাহলে একটা স্পিসিসের নাম আমরা চেঞ্জ করে দিচ্ছি, তার জেনাস নেম চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আগে যে ছিল, আগে যে নাম দিয়েছিলেন যে সায়েন্টিস্ট তো তার নামকে ব্র্যাকেটে রাখা হয় এবং পরে যিনি দিচ্ছেন তার নামকে ব্র্যাকেট ছাড়া রাখা হয়। তো এই অংশটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন হেমিলিয়া বাইপার্স, তো এক্ষেত্রে এই যে হেমিলিয়া বাইপার্স আছে এটা একটা সায়েন্টিফিক নেম কোন একটা পার্টিকুলার প্রজাতির। তো এই যে হেমিলিয়া বাইপার্স
এই নাম দিয়েছেন বিজ্ঞানী হার্ডি 1959 সালে। কিন্তু ওয়ালকার বাইপার প্রজাতিরই নাম দিয়েছিলেন, কিন্তু তার জেনাস ছিল অন্য। সুতরাং বাইপার, এই ওয়ালকার যে নাম দিয়েছিলেন বাইপারের, তো তার জেনাস ছিল সেপারেট, রাইট? এবং তার কারেক্ট জেনাস দিলেন বিজ্ঞানী হার্ডি, এবং সেই কারণের জন্য ওয়ালকার যেহেতু এই নাম প্রথম দিয়েছিলেন, তো সেই জন্য ওয়ালকারের নামটাও লেখা হয়, কিন্তু সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। আর এর যে মডার্ন যে নাম দিচ্ছিলেন হার্ডি, তো হার্ডিকে নর্মালি লেখা হয়। তাহলে দেখো এক্ষেত্রে আবার বলছি যে ওয়ালকার এই যে স্পিসিস বাইপার্সের জেনাসের অন্য নাম দিয়েছিলেন, কিন্তু বিজ্ঞানী হার্ডি তার কারেক্ট নাম দিলেন, এবং সেই কারেক্ট নাম হচ্ছে হেমিলিয়া বাইপার্স, অর্থাৎ এই জেনাস নেম তিনি দিয়েছিলেন, এবং সেই কারণের জন্যই প্রথম যে বিজ্ঞানী নাম দিয়েছিলেন সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। এছাড়া যখন কোনো নামকরণ যখন দেওয়া হয় কোনো স্পিসিসের, তখন অবশ্যই কিন্তু টাইপ স্পেসিমেনের উল্লেখ করতে হবে। টাইপ স্পেসিমেন মানে কি? স্যাম্পল ইন্ডিকেটেড বাই অথর, অর্থাৎ অথর বলে দিচ্ছে যে এটাই হচ্ছে ওই প্রজাতির স্যাম্পল, এবং তার সঙ্গে সঙ্গে তিনি ট্যাক্সোনমিক তার পজিশন যেমন দিচ্ছেন, এবং সেটাকে কিন্তু ইন্টারন্যাশনাল জার্নালেও তাকে প্রকাশ করতে হচ্ছে। এবং এই যে টাইপ স্পেসিমেন, তো টাইপ স্পেসিমেনকে প্রধানত মিউজিয়ামে সংরক্ষণ করা হয়, এবং পরবর্তীকালে যখন জিনাস এবং স্পিসিসকে আইডেন্টিফাই করা হবে, তো তখন এই টাইপ স্পেসিমেনকে ইউজ করে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়। তো এই হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচার এবং বাইনোমিয়াল নমেনক্লেচারের বিভিন্ন নিয়ম। তো এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। তো এর পরের দিন আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে, যেমন টটোনিমি কাকে বলে, হোমোনিমি কাকে বলে, অটোনিমি কাকে বলে, সিনোনিমি কাকে বলে, এই সমস্ত ইম্পর্টেন্ট টার্ম নিয়ে যেমন আলোচনা করব টাইপস কনসেপ্ট সম্পর্কে। এই দুটো পোর্শন কিন্তু খুবই কনফিউজিং। তো পরের দিন আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলেই আমাদের যে ট্যাক্সোনমিক যে সিরিজ, এই ট্যাক্সোনমিক সিরিজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এই ক্লাসগুলো তোমরা একটু দেখবে, যে ভিডিওগুলো আমি দিয়েছি এগুলো একটু তোমরা দেখবে যে ট্যাক্সোনমিতে আর তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। ট্যাক্সোনমি খুবই বোঝার বিষয় আছে। তো এই ক্লাসগুলো তোমরা যদি পরপর যদি দেখে থাকো, মানে আমি দেখতে হবে বলে বলছি না, তোমরা যদি দেখো তাহলে দেখবে যে ট্যাক্সোনমির সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি যতটুকু পারা যায় সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।